নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি বুদ্ধদেব গুহর একটি উপন্যাস বাবলি। আজ আমরা এই উপন্যাসের চতুর্থ পর্ব শুনব। আসুন তাহলে উপন্যাসটি সকলে মিলে শুনে নেওয়া যাক। কাকা কাকিমার ফিরতে সত্যিই দেরি হচ্ছিল, তবু কাল অফিস নেই বলে বাবলি 11:30 অবধি দেখল। তারপর খেতে বসলো একা একা। খাওয়ার পর কিষান সিংকে দিয়ে কাকা কাকিমার খাবারটা আবার ঠিক করে রাখিয়ে জলের জাগ, গ্লাস, প্লেট, চামচ ইত্যাদি সব সাজিয়ে ও ঘরে গেল। ঘরের দরজা সবে বন্ধ করেছে এমন সময় টেলিফোনটা বাজলো। বাবলি উঠে গিয়ে টেলিফোনটা ধরল। কাকার ফোন। কাকার গলা খুব ভারী শোনালো। কাকা শুধু দুটো কথা বললেন, বিমানবাবু মারা গেলেন রে বাবলি, আমাদের একটু আসতে দেরি হবে, তুই শুয়ে পড়িস, আজ আর খাবো না আমরা। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বিমানবাবুও তার মোটাসোটা হাসি খুশি স্ত্রীকে দু একদিন দেখেছে বাবলি ওদের বাড়িতে। বিমানবাবু খুব দরাজ হাসি হাসতেন। হঠাৎ কার যে কি হয়, মানুষের জীবনের কি কিছুই ঠিক নেই। বাবলি তখনও ঘরে ঢোকেনি। বসার ঘরের একটা জানালা খোলা ছিল। কিষান সিং বন্ধ করতে ভুলে গিয়েছিল। বাবলি জানলাটাকে বন্ধ করছে এমন সময় ফোনটা আবার বাজল। বাবলি ওয়াল ক্লকে দেখল যে 11:30 বাজে রাত। ফোনে একবার খারাপ খবর এলে পরের বার ফোন বাজলে ফোন ধরতে ইচ্ছে করে না, কারোরই করে না, বুকের মধ্যে দূর দূর করে। তখন অন্য কেউ হাতের কাছে থাকলে তাকেই ফোন ধরতে বলতো, কিন্তু কেউই নেই এখন। বাবলি ভীরু পায়ে এগিয়ে ভয়ে ভয়ে রিসিভারটা তুলল। তারপর যেন আর কোনো খারাপ খবর ও শুনতে রাজি নয়, এমনভাবে প্রতিবাদের গলায়, বিরক্তির গলায় বলল, হ্যালো। ওদিক থেকে কাপা ভয়ার্ত গলায় কে যেন বলল, হ্যালো, আপনি কে? বাবলি ভয় পেল। কোনো বাজে লোক নয় তো? হয়তো জেনে গেছে বাবলি একা আছে বাড়িতে। সেই রাতের রহস্যময় চাপা দ্বিধাগ্রস্ত স্বর আবার বলল, বাবলি আছেন? বাবলি রুক্ষ গলায় বলল, আপনি কে? আবার সেই স্বর বলল, আপনি বাবলি? হঠাৎ, একেবারে হঠাৎ, যেভাবে হঠাৎ কোনো ইলেকট্রিক ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায় তেমনি করে সেই ভয়টা বাবলিকে ছেড়ে চলে গেল। তার বদলে একটা আলো জ্বলা খুশির ট্রেন বাবলির মনের প্ল্যাটফর্মে এসে ঢুকল। বাবলি একটু থেমে বলল, আপনি কে, অভি? হ্যাঁ আমি। রাগ করলেন? ঘুমিয়ে পড়েছিলেন আপনি? না, বাবলি বলল। তারপরে বলল, আপনি কি করছিলেন? শুয়েছিলাম। ঘুমোননি কেন এত রাত পর্যন্ত? ঘুম আসছিল না, কিছুতেই ঘুম আসছিল না। বাবলি হাসল, বলল, আমি কি আপনার ঘুমের ওষুধ? আমি কি স্লিপিং পিল? লজ্জিত গলায় ওপাশ থেকে অভি বলল, জানি না। বাবলি বলল, অমন চোরের মতো গলায় কথা বলছেন কেন? অভি আরও লজ্জা পেল, বলল, সকলে ঘুমিয়ে পড়েছে, দাদা বৌদির ঘরের পাশে ফোনটা শুনতে পেলে। শুনতে পেলে কি? বাবলি হেসে শুধল। বাবলির জীবনে বাবলি এই প্রথম জানল ওর কতখানি দাম, কত ইম্পর্টেন্ট ও আর একজনের চোখে। জেনে ভালো লাগলো যে সে ঘুম পাড়ানি মাসি পিসি হয়ে আর একজনের চোখে গিয়ে উড়ে না বসলে একজনের ঘুম আসে না। অভি বলল, না, রাত 12টার সময়, তাই। বাবলি বলল, তাহলে ঘুমিয়ে পড়ুন। অভি একটু চুপ করে থাকলো, তারপর বলল, কাল দেখা করতে চাই। কাল কখন অফিস ছুটি আপনার? বললাম না ছুটি নিয়েছি অফিস। ধমকের সুরে বাবলি বলল। বাবলির এই কথা ভেবে ভালো লাগলো যে তার এতদিনে একজন ধমক দেওয়ার লোক হলো। সে মুখ নিচু করে ভালো লাগার সঙ্গে তার ধমক শুনবে। অভি বলল, ইউনিভার্সিটিতে আমার কাজ 4টের মধ্যে শেষ হয়ে যাবে, আপনি 4:30টায় আসুন। কোথায়? বাবলি বলল, কটেজ ইন্ডাস্ট্রির রেস্তোরাঁয় আমি থাকবো, কনট সার্কাসে। বাবলি বলল, আসবো। অভি বলল, ছাড়ি। বাবলি বলল, ঘুমিয়ে পড়ুন লক্ষ্মী ছেলের মতো, কেমন?
অভি হাসল, বলল, লক্ষ্মী মেয়ের মতো আপনিও। বাবলি হাসল, বলল, তাই? ছাড়ুন, অভি বলল। না, আপনি আগে ছাড়ুন। অভি ফোন ছেড়ে দিল, তারপর বাবলিও ছাড়ল। ড্রেসিং টেবিলের সামনে অনেকক্ষণ বসে রইল বাবলি। শাড়িটারি ছেড়ে হালকা সুতির নাইটিটা পরল, মুখে ক্রিম লাগালো, ঘাড়ে, বুকে, গলায় এবং সমস্ত শরীরে পাউডার মাখল। গলার কাছে ফ্রিল দেওয়া ও লেস বসানো হালকা গোলাপি রঙা নাইটিতে ও নিজেকে খুব সুন্দরী দেখে। আয়নার সামনে বসেও আয়নাকে উদ্দেশ্য করে বলল, একদিন তুমিই শুধু আমাকে এই রুদ্ধ ঘরে নাইটিতে দেখেছ। দিন আসছে যেদিন তুমি ছাড়াও আর একজন আমাকে দেখবে। সেদিন তোমার সামনে বসে একা একা এমন করে তোমার সঙ্গে কথা বলার অবসর আমার হবে না, বুঝেছ আয়না? তখন একজনের দুটো মুগ্ধ চোখের সামনে আমায় বসে থাকতে হবে। অনেকক্ষণ অনর্গল আগল দেওয়া ঘরে বসে আমায় কথা বলতে হবে তার সঙ্গে। সেদিন তুমি কি হিংসে করবে তাকে, সেই অন্যজনকে? কি আয়না, করবে হিংসা? বিছানায় গিয়ে শুলো বটে, কিন্তু ঘুম এলো না বাবলির, কিছুতেই ঘুম এলো না। অভির ঘুম না আসা রোগটা টেলিফোনের তার বেয়ে এসে বাবলিকে কোন অদৃশ্য ভাইরাসে ইনফেকশনের মতো পেয়ে বসল। এপাশ ওপাশ করলো, পাখাটাকে আরও জোর করলো, বারান্দার দিকের জানালা খুলে দিল, একসময় নাইটিটাও খুলে ফেলল, শুধু প্যান্টি পরে শুয়ে রইল। তবুও ঘুম এলো না বাবলির। বাবলির সব ঘুম কে যেন চুরি করে নিয়ে গেছে, বাবলির সমস্ত হুঁশিয়ারি সত্ত্বেও। পরদিন দুপুরে খাওয়ার পর বাবলি শুয়েছিল, কাকিমাও ঘুমোচ্ছিলেন নিজের ঘরে। সারা রাত ঘুমোননি কাকিমা। বাবলি যখন শেষ রাতে ঘুমিয়েছিল, ভোর হওয়ার আগে ঠিক তখনই কাকা কাকিমা বাড়ি ফিরেছিলেন। বাবলি জানতে পারেনি। কাকিমার মুখে সেই একই কথা, বিমানবাবু স্ত্রীর বিলাপ, ছেলে মেয়েদের কান্নাকাটির কথা। বাবলির ভালো লাগছিল না ওসব শুনতে। ও মনে মনে যখন এক দারুণ আনন্দময় অবস্থার মধ্যে অবস্থান করছিল, সেই সময় কারো করুণ দুঃখের কাহিনী, তার শোকবহতা, এসব কিছুই বাবলি শুনতে রাজি ছিল না। তাছাড়া আশ্চর্য, বাবলি নিজেও ভেবে অবাক হলো যে কাকিমার এই মন খারাপ, বিমানবাবুর মৃত্যুর এই শোক তার মনকে একেবারে স্পর্শমাত্র করল না। সেই মুহূর্তে ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে পৃথিবীতে মৃত্যু আছে, শোক আছে, কাউকে হারাবার বিয়োগ ব্যথা আছে। ওর সমস্ত মনে আনন্দ, সমস্ত রকম আনন্দের যোগফল তখন ওর পায়ের উপর পায়েজোরের মতো চলতে ফিরতে ঝুমঝুম করে বাজছিল। ঘন্টা দুয়েক ঘুমিয়ে উঠে বাবলি বাথরুম থেকে ঘুরে এলো মুখটুক ধুয়ে, ভালো করে চুলটা বাঁধলো। আর চান করার সময় শ্যাম্পু করেছিল ও, চুল বাঁধলো, আইব্রো পেন্সিল বোলালো ভুরুতে। তারপর সাদা জমির ওপর কালো ছাপার কাজের একটা অর্গ্যান্ডি শাড়ি বের করলো আলমারি থেকে, সঙ্গে কালো সিল্কের ব্লাউজ, কালো ব্রেসিয়ার, ছাই রঙা সায়া। কালো পাথরের একটা তিব্বতী মালা বের করলো ড্রয়ার থেকে। তারপর কালো একটা হ্যান্ডব্যাগ নিয়ে ঠিক 3:45 সময় বেরিয়ে পড়লো বাড়ি থেকে। দিল্লিতে এই সময়টা ভীষণ গরম পড়ে। বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতেই ঘেমে উঠল বাবলি। ট্যাক্সি নিত একটা, কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি ছিল না। কনট সার্কাসে গিয়ে ও যখন নামলো তখন 4:20। বাসে একেবারে ঘেমে উঠল বাবলি, ভীষণ রাগ হচ্ছিল ওর। কটেজ ইন্ডাস্ট্রি রেস্তোরাঁয় গিয়ে বসে একটা কোকাকোলার অর্ডার দিল বাবলি। পাখার নিচে টেবিল বেছে নিয়ে বসলো। কামনা করছিল অভি একটু দেরি করে আসুক, ওর ঘামটা ততক্ষণে শুকিয়ে যাক। ও চায় না যে ওকে অভি এরকম ভূতের মতো দেখুক। কোকাকোলাটা খাওয়ার পর দেখলো ঘড়িতে প্রায় 4:30 বাজে। ততক্ষণ ওর ঘাম শুকিয়ে গেছে। তবুও একবার উঠে গিয়ে কটেজ ইন্ডাস্ট্রির এম্পোরিয়ামের ভেতরে ঢুকে লেডিস রুমে গিয়ে ভুরুটা ঠিক করে নিল। ঠোঁটটা গরম হাওয়ায় শুকিয়ে গিয়েছিল, পাতলা করে ভেসলিন বুলিয়ে নিল একটু। তারপর রেস্তোরাঁতে ফিরে এলো। তখনও অভি আসেনি। অভি এলো 4:40। একটা সাদা রঙের ট্রাউজার আর তার ওপরে খয়েরি রঙা ফ্রেডবেরি গেঞ্জি পরে অভি রেস্তোরাঁর মুখে দাঁড়িয়ে এদিক ওদিকে চেয়ে বাবলিকে খোঁজার চেষ্টা করছিল। ওর গেঞ্জির বোতামগুলো সব খোলা ছিল,
কপালে চুল লেপটেছিল ঘামে। লম্বা সুগঠিত শরীরে অভিকে অনেক অনেক সুন্দর স্মার্ট পাঞ্জাবি ছেলেদের পটভূমিতেও স্ট্রাইকিলিং হ্যান্ডসাম দেখাচ্ছিল। বাবলি অবাক হলো ভেবে যে ইম্ফল থেকে ডিমাপুর আসার পথে অভির এই পুরুষালী সৌন্দর্য কেন একবারও চোখে পড়েনি। কে জানি, বাবলি ভাবল ওর চোখ দুটোই হয়তো এখন বদলে গেছে, অভি হয়তো আগের মতোই আছে। বাবলি উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে হাত নাড়ল অভিকে। অভি হাসল, হেসে কাছে এলো, তারপর চেয়ার টেনে বাবলির সামনে বসে পড়েই বলল, এ জায়গাটা বেশ স্টাফি, যদিও সামনেটা খোলা, চলুন কিছু খেয়ে বাইরে বেরিয়ে পড়ি। বাবলি বলল, যা বলবেন। তারপর বলল, আমারও এই জায়গাটা ভালো লাগে না, সব সময় লোক গিজগিজ করে, কুনিয়ে কুনিয়ে ঠেকে যায়। অভি বলল, কি খাবেন বলুন। বাবলি বলল, আমি খাওয়াবো কিন্তু। একটু থেমে বাবলি বলল, দহি কচুরি খাবো আমি, আপনি? অভি বলল, আমি কিছুই খাবো না, শুধু চা। না, তাহলে হবে না, আপনাকেও কিছু খেতে হবে। অভি ওর বলার ধরন দেখে হেসে ফেলল, হাসতে হাসতে বলল, আপনি এখনো বাচ্চা মেয়েই আছেন, বলে ফেলুন, না খেলে খেলবো না। বাবলি লজ্জা পেল, বলল, আহা, আমি মোটেই বাচ্চা নেই, বলুন কি খাবেন। অভি বলল, তাহলে একটা দোসা খাবো, প্লেন দোসা। বাবলি বেয়ারাকে ডেকে খাবারের অর্ডার দিল, তারপর অভির দিকে ফিরে বলল, কি শেষ পর্যন্ত ঘুম হয়েছিল? অভি লজ্জা পেল, রাতে কেন যে ছেলে মানুষই করেছিল তা ভেবেই ওর লজ্জা লাগছে। ও বলল, না, বৌদি পোলা মাংস রান্না করেছিলেন, তাই বোধহয় খেয়ে পেট গরম হয়ে থাকবে। বাবলিও কথা ঘুরিয়ে বলল, এখন ভালো আছেন? অভি বলল, হ্যাঁ ভালো, আপনাকে দেখেই হয়ে গেলাম। বাবলি কপট রাগ দেখিয়ে বলল, ইস, বানিয়ে বানিয়ে বলতে হবে না। খাওয়া দাওয়া হয়ে গেলে বিল মিটিয়ে ওরা যখন জনপদ ধরে হেঁটে যেতে লাগলো পাশাপাশি, তখন রোদের তেজ কমেছে একটু, কিন্তু সন্ধ্যা হতে তখনও অনেক দেরি। 7টার আগে দিল্লিতে সন্ধে হয় না গরমের দিনে, পথঘাট সব তেতে রয়েছে, একটা গরম ঝাঁজ উঠছে চতুর্দিক থেকে। ওরা ধীরে ধীরে তিব্বতী রিভিউজিদের দোকানগুলোর সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ বাবলি বলল, দাঁড়ান, আপনাকে দুটো কাফলিংস কিনে দিই। অভি আপত্তি করল না। বাবলি বেছে বেছে একজোড়া কাফলিংস কিনে নিল। ওরা ইম্পেরিয়াল হোটেল ছাড়িয়ে ওয়েস্টার্ন কোর্ট ছাড়িয়ে জনপদ হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল। অভি হঠাৎ বলল, কাউকে কিছু দিতে আপনি খুব ভালোবাসেন না? বাবলি মুখ ঘুরিয়ে অভির দিকে তাকালো, বলল, সকলকে না, কাউকে কাউকে। পরেই বলল, আপনি দিতে ভালোবাসেন না? অভি বলল, মাকে, দিদিকে, দাদা বৌদিকে দিতে ভালো লাগে, বন্ধুদেরও, তবে বাইরের লোককে কখনো কিছু দিইনি। বাইরের লোক কথাটা বাবলির কানে লাগলো, একটু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, বাইরের লোকেদের কিছু দেবেন না, মিছিমিছি অপচয় করবেন কেন? অভি হাসল, বলল, কথাটা আপনি বুঝলেন না, আমি বলতে চাইছিলাম যে দেবার মতো কোনো সম্পর্ক মা, দিদি, দাদা বৌদি ছাড়া এখনো কোনো মানুষের সঙ্গে তেমনভাবে পাতানো হয়নি, হবে হয়তো, হয়তো শিগগিরই হবে। বলেই বাবলির মুখের দিকে তাকালো। কেন জানে না দিল্লি জায়গাটা অভির দারুণ লাগে। শুধু খারাপ লাগে এক কারণে যে পুরো ভারতবর্ষের, বিশেষ করে কলকাতার দারিদ্র্য, নোংরা, ভিড়, অসুবিধা, কষ্ট এসব দেখে এসে দিল্লি যে ভারতবর্ষের রাজধানী এ কথা বিশ্বাস করতে কষ্ট হয়। কনট সার্কাসের রঙিন ফোয়ারার খরচে অনেক হাসপাতাল, অনেক বেশি প্রয়োজনীয় জিনিস বানানো যেত হয়তো, তাই এই অসামান্যটা বড় চোখে লাগে। এছাড়া দিল্লির কোনো খুঁত নেই, বিশেষভাবে নতুন দিল্লির চওড়া চওড়া পথঘাট, চমৎকার আবহাওয়া, হাঁটতে বেড়াতে খুব ভালো লাগে এখানে অভির। ওরা কোটার মহারাজার বাড়িটা বাঁদিকে রেখে এমপিদের বাংলোগুলো ডান দিকে রেখে হাঁটতে লাগলো। বড় বড় গাছ ছায়া ফেলেছে পথে, গাড়ি, সাইকেল সব ছুটে চলেছে অফিস ছুটির পর।
ওরা দুজনে নানা রকম কথা বলতে বলতে হেঁটে চলেছে তো হেঁটে চলেছেই, যেসব কথার কোনো মানে নেই। মিরান্ডা হাউসের গল্প, এই গল্প, সে গল্প, অফিসের গল্প। অভি কথা বলছে না বেশি, শুনছে। বাবলি বকবক করছে। ওরা একটা পথ পেরোবে এমন সময় একটা টয়োটা গাড়ি সাদা রঙা দাঁড়িয়ে পড়লো ওদের দেখে। পথের বাপাশে থামল। অভি দেখল স্টিয়ারিংয়ে বসা একটি পাঞ্জাবি মেয়ে হাত নাড়িয়ে বাবলিকে ডাকছে। বাবলি হাত নাড়িয়ে ওকে হাত দিয়ে এগিয়ে যেতে ইশারা করে বলল, থ্যাংক ইউ অনিতা, থ্যাংক ইউ, উই আর এনজয়িং দ্য ওয়াক, থ্যাংক ইউ ভেরি মাচ। অভি শুধালো না কিছুই। একটু পরে বাবলি নিজেই বলল, আমার বন্ধু অনিতা সাভারওয়াল আমার সঙ্গে মিরান্ডা হাউসে পড়তো। এখানে একটা বাটিকের দোকান করেছে, খুব ভালো ব্যবসা। ওর স্বামীর কি সব কারখানা টারখানা আছে ফরিদাবাদে, ভদ্রলোক ইঞ্জিনিয়ার। অভি বলল, তাই বুঝি? অনিতার কথা উঠতেই বাবলি হঠাৎ বলল, আচ্ছা আপনি ঝুমাকে চেনেন? ঝুমা সেন, এয়ার হোস্টেস। ওকে একবার দেখলে ভোলার কথা নয়, দারুণ সুন্দরী। বলেই এক ঝলক দেখে নিল অভির চোখে। অভির মুখে কোনো ভাবান্তর হলো না দেখে বাবলি খুশি হলো। অভি বলল, নাম তো মনে নেই, একজন এয়ার হোস্টেসের সঙ্গে আলাপ হয়েছিল, বাঙালি, কলকাতার ক্লাবে সাঁতার কাটতে গিয়ে। হ্যাঁ এখন মনে পড়ছে, বেশ ভালোই দেখতে, তবে মনে রাখার মতো তো কিছু আছে বলে আমার মনে হয়নি। তারপর বলল, আসলে শুধুই চেহারাটা বোধহয় কোনো ব্যাপার নয়, আমার চোখে বোধহয় খুব সুন্দরী হলেই কাউকে অ্যাট্রাকটিভ ঠেকে না। হয়তো এই আমার দোষ কিংবা গুণ, জানি না। বাবলি বলল, ঝুমাও আমাদের সঙ্গে পড়তো, এবার আসার সময় দমদম এয়ারপোর্টে দেখা হলো ওর সঙ্গে। ও কিন্তু আপনার সম্বন্ধে না বলেই চোখ বড় বড় করে ভুরু নাচিয়ে বলল, যাকে বলে একেবারে কি বলবো, হেড ওভার হিলস। আপনার সুইমিং কস্টিউম পরা ছবি হ্যান্ডব্যাগে করে ঘুরে বেড়াচ্ছে ঝুমা। এই খবর কি আপনি রাখেন? কথাটা বলে ফেলে বাবলি বুঝলো ভুল করেছে ও। বাবলি ভাবল, অভি বাবলির চোখে একটা অপ্রত্যাশিত ঈর্ষার আগুন নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে। নিজেকে অভিশাপ দিতে লাগলো বাবলি কথাটা মুখ ফুটে বলার জন্য। অভি একটুক্ষণ চুপ করে থেকে বলল, আশ্চর্য। তারপর বলল, ইটস ভেরি কাইন্ড অফ হার, তবে আমার সঙ্গে ওর আলাপ নিতান্তই ফর্মাল আলাপ। বাবলি কথাটার মোড় ফেরাবার জন্য বলল, ও আমার সঙ্গে পড়তো তো তাই। অভি ইনডিফারেন্ট গলায় যেন অনেক দূর থেকে বলছে এমনভাবে বলল, আপনার ঘনিষ্ঠ বন্ধু? বাবলি সতর্ক হয়ে গেল, কি জবাব দেবে ভেবে পেল না। বলল, যখন একসঙ্গে কলেজে পড়তাম তখন ঘনিষ্ঠ ছিল, এখন অবশ্য দেখা সাক্ষাৎ নেই। অভি হঠাৎ বলল, উনি কি ইম্ফলে ফ্লাইটে যান কখনো? বাবলি মিথ্যে কথা বলল, জানি না। বাবলির গলাটা এমন শোনালো যে ও যে শুধু জানে না তাই নয়, জানতে চায়ও না। অভি বলল, আমি যেদিন ইম্ফল থেকে আসি তার আগের দিন অফিসে একজন এয়ার হোস্টেস আইএসের অফিস থেকে ফোন করেছিলেন। আমি অফিসে ছিলাম না তখন, আমার টেবিলে মেসেজটা রাখা ছিল। তখন মনে হয়েছিল অপারেটর ভুল মেসেজ দিয়েছে, কারণ আমি মোটেই সুইমিং ক্লাবে দেখা আপনার বান্ধবী যে ইম্ফলে এসেছেন এই ব্যাপারটা কানেক্ট করতে পারিনি তখন। এখন তো মনে হচ্ছে মিস সেন তাহলে উনিই হবেন হয়তো। বাবলির খুব রাগ হলো মনে মনে। ঝুমার এই গায়ে পড়া জোর করে ভালোবাসা স্বভাব দেখে ঘেন্নাও হলো। কিন্তু দোষটা বাবলির, কেন এই প্রসঙ্গও তুলতে গেল? পরক্ষণে অভি বলল, অত্যন্ত স্বল্প পরিচিত একজন ভদ্রলোককে এমনভাবে ফোন করে দেখা করতে বলাটা খুব ব্যাড টেস্ট, কি বলুন? তবে আমার মনে হয় উনি নিশ্চয়ই আমার পিস্তুত দাদার কাছ থেকে কোনো জিনিস নিয়ে এসেছিলেন, অথবা হয়তো খবর দেওয়ার ছিল, নইলে ফোনই বা করবেন কেন? কোনো কাজ না থাকলে কি কেউ এমনভাবে ফোন করতে পারেন? বাবলি বলে উঠল, মেসেজ দেওয়ার থাকলে তো ফোনেই দিতে পারতো না? অভি যেন এই কথা জানতো না এমনভাবে বলল, ও হ্যাঁ তাই তো,
এই কথাটা তো আমার মনে হওয়া উচিত ছিল। এরপরই অভি যেন কীরকম গম্ভীর হয়ে গেল। বাবলির মনে হতে লাগলো ঝুমার প্রসঙ্গ উঠতেই অভির এই পরিবর্তন। তবে কি ঝুমা ইতিমধ্যে অভির সঙ্গেও দেখা করেছে? বাবলি যে ঝুমাকে ঈর্ষা করে এই কথাটা যে আর অভির কাছে গোপন রইল না, এটা বুঝতে পেরেই বাবলির ভীষণ খারাপ লাগতে লাগলো। অভির সঙ্গ আর ওর একটুও ভালো লাগছিল না যেন। ওর মনে হতে লাগলো ও যেন পালাতে পারলে বাঁচে। একটু পরে বাবলি বলল, এবার কিন্তু আমাকে বাড়ি যেতে হবে। বাবলি ভেবেছিল অভি বলবে, সে কি এত তাড়াতাড়ি কিসের? কিন্তু অভি বলল, হ্যাঁ, আমারও কাজ আছে, তারপর নেমন্তন্ন আছে। বাবলি চুপ করে রইল। বাবলির খুব রাগ হচ্ছিল, নিজের ওপর তো বটেই, অভিরও ওপর। এতই যদি কাজ, তাহলে রাত 12টার সময় ফোন করে দেখা করতে বলা কেন? সত্যি সত্যি ক্যাবলা লোকটা। বাবলি ভাবল, এর সম্বন্ধে এই কদিনে মনে মনে যে সুন্দর ধারণাটা গড়ে উঠেছিল তা বুঝি ভুল। ওর মনের ধারণাটা বুঝি ভুল। অভি নিতান্তই সাধারণ ছেলে। ঝুমার চেহারা দেখেই ঝুমা ওর প্রতি ইন্টারেস্টেড শুনেই বাবলির প্রতি সমস্ত ইন্টারেস্ট চলে গেছে। বাবলি মনে মনে রায় দিল যে এসব বাজে ছেলে বাবলির যোগ্য নয়। অভি একটা ট্যাক্সি ধরছিল, বাবলিকে আবার কর্নার্ড সার্কাসেই নামিয়ে দিল। ওখান থেকে বাস, স্কুটার, ট্যাক্সি সবই পাওয়া সোজা। বাবলি ট্যাক্সি থেকে নেমে খুব জোরে দরজাটা বন্ধ করলো, প্রায় অভির কানে তালা লাগিয়ে। অভি চমকে মুখ তুলে তাকালো বাবলির দিকে, তারপর জানালা দিয়ে মুখ বাইর করে বলল বাবলিকে, এই রাগ করলেন? সত্যিই কাজ আছে, বিশ্বাস করুন। আমি মেয়েদের সঙ্গে কথাবার্তা বলতে জানি না, একটু বেরসিক আছি, কোনো দোষ হয়ে থাকলে ক্ষমা করবেন। বাবলি হাসার চেষ্টা করলো, বোধহয় হাসলো, হাত নাড়ল। অভি আবার বলল, কাল সন্ধে লাগতে না লাগতেই আপনার বাড়ি পৌঁছবো। কি কি খেতে ভালোবাসি মনে আছে তো, না আবার বলবো? পেছনে অনেক গাড়ি ছিল, এতক্ষণে ট্রাফিক লাইটটা লাল ছিল, কখন যে হলুদ হয়ে সবুজ হয়ে গিয়েছিল খেয়াল ছিল না অভির। পেছন থেকে প্রাইভেট গাড়ি, ট্যাক্সি, ভটভটি আর ইঞ্জিনের যুগপৎ আর্তনাদ এবং দাড়িওয়ালা এবং দাড়ি ছাড়া পাঞ্জাবিদের শাঁখের আওয়াজের মতো সুখকর সম্বোধনে ট্যাক্সিটাকে আর দাঁড় করিয়ে রাখা গেল না। বাবলি উত্তরে কি বলল শোনা হলো না অভির। অভির মনে হলো এতগুলো গাড়ির পাইপের চোখে জ্বালা করার মতো ধোয়া হয়ে বাবলি বুঝি হারিয়ে গেল। বাবলি এক গমগমে গর্বময় প্রত্যাশায় ভর করে আজ বিকেলে কর্নার্ড সার্কাসে এসে বাস থেকে নেমেছিল। একটা ট্যাক্সিতে ও যখন উঠে বসল, তখনও ও আশাভঙ্গের গ্লানিতে, অপমানের ঘামে জবজব হয়ে গেছিল। ঘামে জবজবে হয়ে এক বুক অভিমান নিয়ে ও ট্যাক্সির পেছনের সিটের সঙ্গে গা এলিয়ে বসে রইল। ট্যাক্সিটা হু হু করে হাউস খাস এনক্লেভের পথে ছুটে চলল। তখনও গরম রুক্ষ রাজধানীর হাওয়া এসে থাপ্পড় মারতে থাকলো ওর চোখে মুখে। ওর বুকের ভেতর পর্যন্ত এক অকারণ অবুঝ জ্বালায় জ্বলতে লাগলো। বাবলি ঠিক করলো বাড়ি গিয়ে অনেকক্ষণ ধরে চান করবে ও। সত্যি সত্যি সন্ধে না লাগতে লাগতেই অভি এসে পৌঁছেছিল ওদের বাড়িতে। কাকা তখনও আসেননি, কাকিমা বাড়ি ছিলেন। সারা সকাল ও দুপুর ধরে কাকিমাকে সাহায্য করেছে বাবলি। ভিনেগারে স্যালাড ভিজিয়ে রেখেছে, চপের পুর বানিয়েছে, ফ্রাইড রাইসের বন্দোবস্ত করেছে। আসল পদ কাকিমা নিজেই রেঁধেছিল, বাবলি শুধু আনারসের চাটনিটা রেঁধেছিল। কাকার কথা মতো বিয়ার আনিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। ফিশ ফিঙ্গার সব ঠিকঠাক করে রেখেছিল, কাকা এলেই গরম ভেজে দেবে ওদের, যাতে বিয়ারের সঙ্গে খেতে পারে নোরা। 4টে বেজে যেতেই কাকিমা বলেছিলেন, তুই এবার হাউসকোট ছেড়ে গাটা ধুয়ে নে বাবলি। অভি যদি তাড়াতাড়ি সত্যিই আসে তাহলে ওর সঙ্গে কথা বলবে কে? আমার সব কিছু করে চান টান সেরে আসতে অনেক দেরি হবে। বাবলি বলেছিল, দাঁড়াও কাকিমা, স্যালাডটা সাজাই, তারপর বসার ঘরে খাবারের টেবিলে ফুল সাজাতে হবে না বুঝি? খুব ভালো করে ফুল সাজিয়েছিল সব ঘরে বাবলি। দিল্লির এক জাপানি ভদ্রমহিলার ইকোবানা স্কুলে কিছুদিন ক্লাস করেছিল ও। অনেক কিছু শিখেছিল,
কি করে সব পাতার সঙ্গে কি ফুল কেমনভাবে সাজাতে হয়। আজ যেমন যত্ন করে মেঝেতে হাঁটু মুড়ে বসে ফুল সাজাতে বসলো বাবলি, তেমন যত্ন ভরে কখনো সাজিয়েছে বলে ওর মনে পড়ল না। কাকিমা শেষে ধমক লাগালেন, বললেন, কি রে, তুই চান করতে যাবি কি যাবি না? চান করে উঠে সাধারণ অথচ খুব সুন্দর করে সাজলো বাবলি। একটা সাদা খোল লাল পাড়ের টাঙ্গাইল শাড়ি পরল, সঙ্গে লাল রঙা ব্লাউজ, চুড়ো করে খোপা বাঁধল, মধ্যে ফলস খোপা পরে। আলমারি খুলে রুবির দুল পরল, রুবির মালা একটা, চুলে হেয়ার স্প্রে লাগালো, গায়ে হালকা করে ইন্টিমেট, তারপর লাল গোলাপ গুজলো চুলে একটা, কানের পেছনে, চোখে কাজল লাগালো, লাল টিপ পরল সিঁদুরের, কপালে। সাজা শেষ হলে আয়নার সামনে এসে দাঁড়িয়ে সিন্ডারেলার মতো আয়নাকে বলল, বলতো আয়না, কে বেশি সুন্দরী, ঝুমা না বাবলি? বলো না আয়না। আয়নার কাছ থেকে কোনো জবাব পাবে না জানতো বাবলি, কিন্তু আয়নার সামনে মুখ উঁচু করে দাঁড়িয়ে নিজের সুস্নাতা, সুসজ্জিতা, সুগন্ধি শরীরের দিকে তাকিয়ে বাবলির খুব পছন্দ হলো নিজেকে। দাঁতে দাঁত চাপলো বাবলি, বলল, ঝুমা, তুই জানিস না আমি তোকে হারিয়ে দেব, তোকে আমি বলে বলে হ্যান্ডস ডাউন হারাবো। অভি যখন এলো তখন বাবলির প্রসাধন শেষ হয়ে গেছে, তবুও ইচ্ছে করে নিজে দরজা খুলতে গেল না বেলের আওয়াজ শুনে। কিষান সিং এসে দরজা খুলে বসালো অভিকে বসবার ঘরে। মিনিট পাঁচেক পরে, যেন জানেই না অভি কখন এসেছে, এমনভাবে বাবলি বসার ঘরে ঢুকে অবাক হওয়ার ভান করে বলল, ওমা, কখন এলেন? অভি কথা বলল না, একদৃষ্টে বাবলির দিকে চেয়ে রইল। অনেকক্ষণ চেয়ে রইল। বাবলির সেই সন্ধেবেলার শান্ত, স্নিগ্ধ, উজ্জ্বল চোখ দুটি ওর দু চোখে ভরে রইল। অভির হঠাৎ মনে হলো, এই রকম কোনো শান্ত স্নিগ্ধ দৃশ্য বুঝি ও এর আগে কখনো দেখেনি। ওর মনে হলো, এই জন্যই বিবাহিত পুরুষরা বুঝি অফিসের পর বাড়ি ফেরার জন্য এত পাগলের মতো করে। তারপর সকলের জন্যই কি এমন দৃশ্য অপেক্ষা করে থাকে? জানে না অভি। যদি থাকেই তাহলে বলতে হয় বুদ্ধিমান লোক মাত্রই বিয়ে করা দরকার। বাবলি পর্দার কোণায় দাঁড়িয়েছিল স্থানুর মতো। অনেকক্ষণ কেটে গেল, তবুও যখন অভি কোনো কথা বলল না, বাবলি হাসল, বলল, কি দেখছেন এমন করে, আমি কি সাদা বাঘ? অভি বলল, না, এমনিই দেখছি, আপনাকে ভালো দেখাচ্ছে। এই গরম আবহাওয়া চোখে জ্বালা ধরিয়ে দিয়েছিল ট্যাক্সিতে আসতে আসতে, চোখ জুড়িয়ে গেল আপনাকে দেখে। তারপর চুপ করে থেকে বলল, আপনি কি সকলের জন্যই এমন সুন্দর করে সাজেন? বাবলি রেগে গেল, বলল, সকলের জন্য মানে? আপনার কি ধারণা রোজই আমি এমন করে সেজেগুজে থাকি নতুন নতুন অতিথির জন্য? তারপর বলল, আমাকে এমন অসম্মানজনক কথা বলার অধিকার আপনাকে কে দিল? আমি তো দিইনি। অভি প্রথমে অবাক হলো, তারপর হেসে ফেলল, বলল, না, আপনি বড় ঝগড়াটে। আমার মা একটা কথা বলতেন আমার এক কাকিমা সম্বন্ধে, বলতেন ও বাতাসের সঙ্গে ঝগড়া করে। কথাটার মানে বুঝতাম না, আপনাকে দেখে এতদিনে বুঝলাম বাতাসের সঙ্গে ঝগড়া করা কাকে বলে। বাবলির মুখ অভিমানে গোলাপি হয়ে গিয়েছিল। অভি কথা ঘোরাবার জন্য বসবার ঘরের কোণায় কটেজ পিয়ানোটা দেখিয়ে বলল, আপনি বাজান পিয়ানো? বাজাতাম, কাটা জবাব দিল বাবলি, বলেই উল্টো দিকে সোফায় বসল। অভি বলল, পিয়ানো শুনতে আমার দারুণ লাগে, ডো রে মি ফা সো লা টি ডো। বাবলি ঠাট্টা করার গলায় বলল, সাউন্ড অফ মিউজিক দেখেছেন বুঝি? নইলে সারেগামার ইংরাজি নাম শুনে এত শিহরণ হবে কেন? অভি অপ্রতিভ হয়ে বলল, আপনি লোককে খুব অপদস্থ করতে পারেন, ইচ্ছে করে অপদস্থ করেন যখন তখন, এমন করে খুব আনন্দ পান না আপনি? তারপরে বলল, বাজান না বাবা, এত করে বলছি। বাবলি বলল, থাক, অত পিয়ানো শুনে কাজ নেই। একটু পরে বলল, কি খাবেন বলুন?
কাকা আপনার জন্য বিয়ার বানিয়ে রাখতে বলেছিলেন, ফ্রিজে আছে, আনি খান ততক্ষণ, কাকা না আসা পর্যন্ত। অভি বলল, বাহ, নিমেষ তার খুব দূরদৃষ্টি আছে তো। দিল্লির এই গরমে বিয়ার খাওয়া মন্দ না। তবে কিছু মনে করবেন না, আমি খাবো না, আমার পৈটিক গোলযোগ এখনও আছে। বাবলি বলল, শুধু পৈটিক নয়, মনে হয় মানসিক গোলযোগও আছে। ইতিমধ্যে কাকা এলেন, এসেই বললেন, কি হে, কখন এলে? এই একটু আগে, বলে অভি উঠে দাঁড়ালো। কাকা বললেন, রাজীবার সময় এলো না, ওদের এত করে বললাম। অভি ওকালতি করল, বলল, ওয়েস্ট জার্মানির অ্যাম্বাসাডারের বাড়ি, ওদের একটা নেমন্তন্ন আছে, না গেলেই নয়। কাকা টাই খুলতে খুলতে বললেন, তাহলে আর কি করবে? বাবলির অ্যাম্বাসাডার কি ওয়েস্ট জার্মানির অ্যাম্বাসাডারকে টেক্কা দিতে পারে? বাবলি আবার রেগে উঠে বলল, বাবলির অ্যাম্বাসাডার মানে? কাকা হেসে বললেন, বাবলির প্রতিভু, আবার কি, আমি অন্য কেউ নই। বলেই বাবলির দিকে চেয়ে বললেন, তুই অত চটে যাচ্ছিস কেন? বাবলি বলল, না, আমার এরকম রসিকতা একদম ভালো লাগে না। কাকা অভির দিকে চেয়ে চোখ নাচিয়ে বললেন, ভেবেছিলাম রাজীবের ভাইটা ভদ্রসভ্য, একা ঘরে বসে আমার অবলা ভাইজিকে কি বলেছ হে ছোকরা, যে ভাইজি আমার এমন চটিতং হয়ে আছেন। ওয়ার্থলেস তুমি, আমার মতোই ওয়ার্থলেস। কি করে মেয়েদের প্লিজ করে কথা বলতে হয় তুমি কিছুই জানো না, শেখনি কিছুই। তারপর সোফায় বসে পড়ে বললেন, বুঝলে অভি, আজ বাবলির মেজাজ গরম হবার কারণ আছে। সকালবেলাতেই এক বুড়ো পাঞ্জাবি ভদ্রলোক অনেক মিঠাই মন্ডা ফলটল নিয়ে হাজির বাড়িতে। জানা গেল বাবলির এসএসসি, তার ইনকাম ট্যাক্সের কেস বাবলির কাছে। বাবলির কাছেই শুনলাম বাবলি নাকি কী সব গোলমাল টোলমাল ধরে ফেলেছে ব্যালেন্স শিটে। ভদ্রলোক বাড়ি আসতে বাবলি তো চটে গেল, ভদ্রলোককে অপমান করে তাড়িয়ে দিল বাড়ি থেকে। বুড়োর চোখে জল এসে গেল। বুড়ো বারবার করে বললেন যে, তোমার কাছ থেকে কোনো ফেভার চাইতে আসিনি আমি, আমার এক মেয়ে ছিল হুবহু তোমার মতো দেখতে, তাই বড় মায়ায় পড়ে গেছে, আমাকে এমন তাড়িয়ে দিও না। কিন্তু বুঝলে ভায়া, একে অফিসার, তার ওপর কড়া অফিসার। ইন্দিরা গান্ধীর দিল্লিতে এমন মেয়েদের দৌরাত্মের কথা তো সে বুড়ো জানে না। সে অন্ধ অপত্য স্নেহে ভর করে বাড়িতে এসেছিল। এসএসসিরা কেউই যে মানুষ নয়, তারা যে সকলেই সন্দেহ করার, ভয় করার, অবিশ্বাস করার লোক, এই কথাটা বাবলি বোধহয় ইতিমধ্যে বুঝে ফেলেছে। অভি বলল বাবলিকে, বাবলির দিকে চেয়ে, সত্যিই তাড়িয়ে দিলেন? কাকা বললেন, হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দিল, সমস্ত মিষ্টি ফলটল সমেত। আমার আবার খুব মিষ্টি ফেভারিট। অভি বলল, এতক্ষণে বুঝলাম উনি এত রেগে রয়েছেন কেন। কাকা বললেন, বোঝনি, কিছুই বোঝনি। ও আসলে রাগলো বুড়ো চলে যাবার পরে। আমি যখন জিজ্ঞাসা করলাম যে বুড়োর ব্যালেন্স শিটে কিসের গোলমাল, তখন বাবলি যা বলল তাতে বুঝলাম যে বাবলি ছেলেদের মন্টন যতটা বোঝে, অ্যাকাউন্টেন্সিটা ততটা বোঝে না। ভদ্রলোককেও মিছিমিছি অপমান করলো। আমার কাছে এ কথা শোনা মাত্র ও সেই যে রাগলো, তারপর থেকে রাগের পাড়া আর নিচে নামেনি। বাবলি রেগে উঠে দাঁড়ালো এবার, বলল, কাকা, ভালো হচ্ছে না। একজন আউটসাইডারের সামনে আমার অফিস সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করা আমার মোটেই পছন্দ নয়। বলেই বাবলি রেগে ঘর থেকে বেরিয়ে গেল। কাকা কোটটা তুলে নিয়ে অভির দিকে চোখ ফিরিয়ে দুষ্টুমির হাসি হেসে বললেন, কেমন বুঝলে হে? তারপর টাইটা খুলে ফেলে বললেন, বাঘ মানানো শক্ত, আর সমস্ত মজাটা তো সেখানেই। তবে আমার ভাইজির মতো মেয়ে হয় না, জেমস অফ আ গার্ল সব দিক দিয়ে। তারপর ফিসফিস করে বললেন, আমি ঘাস খাই না তোর দাদার মতো, তোর পছন্দ ভালো, লেগে থাক। আর তেজি ঘোড়াকে বাঘ মানানোর মজাই আলাদা। দু চারবার চাঁটি খাবি, চাঁদি ফেটে যাবে, তাতে কি, মরদের বাচ্চা হবি তো তেজি ঘোড়ায় চাপবি। তুইও কি তোর দাদার মতো ভালো মানুষ নাকি? তুইও কি দ্য র্যাম্প, মেয়েদের কথায় উঠবি বসবি?
অভি কিছু জবাব দেবার বা ভালো করে বোঝবার আগেই কাকা উঠে দাঁড়িয়ে কোট কাঁধে ঝুলিয়ে বাবলির ঘরের দিকে গেলেন। অভি শুনতে পেল বাবলিকে উনি বললেন, ওরে, বাইরের লোক ঘরে বসে আছে, সে তো আর ভেতরের ঘরে আসতে পারে না, যা যা তুই যা, নেমন্তন্ন করে লোকে অতিথির সঙ্গে এমন ব্যবহার করে। তারপরই কাকা জোরে জোরে রবীন্দ্রনাথের গানের কলি ভাঁজতে ভাঁজতে নিজের ঘরের দিকে গেলেন। ওরা পরকে আপন করে, আপনারে পর। একা ঘরে বসে দাদার বন্ধু নিমেষদাকে দেখে শুনে অভি হেসে উঠল। বেজায় রসিক আর সরল তো ভদ্রলোক, সত্যিই দাদার সঙ্গে কোনো মিলই নেই। বাবলি একটু পরে ফিরে এলো ঘরে বাচ্চা মেয়ের মতো মুখ ফুলিয়ে, ঝুপ করে বসে পড়ল সোফায়। অভির ওকে দেখে আশ্চর্য লাগছিল। ও যে গম্ভীর বুদ্ধিমতী ম্যাচিওর মেয়েটিকে জানতো, তার সঙ্গে এই বাবলির কোনো মিলই নেই। বাবলি মুখ ফিরিয়ে বসেছিল। অভি বলল, আপনাকে এমনিতেই সুন্দর দেখায়, রাগলে যে এত সুন্দর দেখায় তা জানতে পারতাম না আজ আপনার বাড়ি না এলে। তারপর বলল, একটা কথা বলবো? বাবলি মুখ তুলে বলল, কি? মেয়েদের সেন্স অফ হিউমার কম, কিন্তু আমি ভেবেছিলাম আপনি তার ব্যতিক্রম। আপনার দারুণ সেন্স অফ হিউমার আছে বলেই আমার ধারণা ছিল। আপনিও যে অন্য মেয়েদের মতো তা তো আমার জানা ছিল না। বাবলি বলল, অন্য কথা বলুন। কি কথা? ইতিমধ্যে কাকিমা ঘরে এসে ঢুকলেন। অভি দাঁড়িয়ে উঠে বলল, কেমন আছেন বৌদি? কাকিমা জবাব না দিয়ে বাবলিকে ভৎসনার গলায় বললেন, তুই কি রে বাবলি, এতক্ষণ ওকে বসিয়ে রেখেছিস, বিয়ার টিয়ার কিছু দিসনি? বাবলি ঠাট্টার গলায় বলল, বইটি গোলযোগ। অভি বলে উঠল, না না বৌদি, খাবো, আপনি বললেই খাবো। বৌদি তক্ষুনি বেরিয়ে গিয়ে কিষান সিংয়ের সঙ্গে ফিরে এলেন ট্রেতে ঠান্ডা বিয়ারের বোতল, বিয়ারের মাগ বসিয়ে, সঙ্গে ফিশ ফিঙ্গারের প্লেট নিয়ে। তারপর সেগুলো নামিয়ে রেখে আবার চলে গেলেন বোধহয় দাদাকে জামা কাপড় দিতে। বাবলি ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। ও ভাবল, কাকিমা বিয়ারটা নিজেই আনতে পারতেন, কিন্তু মেয়েরা নিজেরা পানপাত্র ও সুরা নিয়ে এলে বুঝি সাকি সাকি মনে হয়। বাবলির হাসিটা অভির চোখে পড়ে থাকবে। অভি শুধালো, আপনি হাসছেন কেন? এমনি, বাবলি বলল, এমনি হাসছি। বলেই উঠে এসে অভিকে বিয়ারের বোতল খুলে বিয়ার ঢেলে দিল। বলল, খান। তারপর বলল, আমার কথায় খাওয়া গেল না, কাকিমা বলতেই খাওয়া হলো। বেশ বেশ। অভি হাসলো, বলল, আপনিও খাবেন একটু স্যান্ডি? বাবলি ঠোঁট বেঁকালো, বলল, আমারও সব মেম সাহেবই ভালো লাগে না। অভি এ কথায় মনে মনে খুশি হলো। পর মুহূর্তেই ভাবল, এখনও ও নিজে বেশ পুরাতনপন্থী ও স্বার্থপর আছে। নিজেরা সব কিছু করতে পারে, কিন্তু মেয়েরা সেই জিনিস করলেই চোখে লাগে, অপছন্দ হয়। হয়তো ও গোড়া, হয়তো ও পুরাতনপন্থী কোনো বিশেষ ব্যাপারে। কিন্তু তবুও অভির খুব ভালো লাগলো জেনে যে বাবলি ড্রিঙ্ক করে না। বাবলি বলল, যেন ওর মনের কথা বুঝতে পেরেই, আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার স্ত্রীকে ড্রিঙ্ক করা আপনি পছন্দ করবেন? অভি কি একটু ভাবল, তারপর বলল, বোধ হয় না। বাবলি বলল, জানতাম, সব ছেলেরাই একরকম। মানে? বলে অভি চোখ তুলে তাকালো। বাবলি বলল, সব ছেলেরাই পরস্ত্রীর ড্রিঙ্ক করাটা পছন্দ করে, নিজের স্ত্রীরা ড্রিঙ্ক করুক এটা কোনো আধুনিক ছেলেরই পছন্দ নয়। অভি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলো না, চুপ করে রইল। হঠাৎ বাবলি কথা ঘোরাবার জন্য বলল, তাহলে কাল চলে যাচ্ছেন সকালের ফ্লাইটে? না, বিকেলের ফ্লাইটে। যাবেন এয়ারপোর্টে? না। বাবলি বলল, গিয়ে কি হবে, আরও কত লোক যাবে তো। অভি বলল, কত লোক নয়, দাদা বৌদি ও আমার দু একজন বন্ধু বান্ধব। আপনি যদি বলেন তাহলে সকলকে যেতে মানা করে দিতে পারি। তাহলে কি আপনি খুশি হবেন? আমি তো তা বলিনি। তাহলে কি? আপনি যদি এতই একা একা থাকা ভালোবাসেন তাহলে আসুন ইম্ফলে, সেখানে আপনাকে সব সময় কোম্পানি দেব। আমি ছাড়া আপনার কাছে আর কেউই থাকবে না। আপনি আমাকে জানার, কাছ থেকে দেখার সুযোগ পাবেন। তারপরে গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বলল,
পরীক্ষায় তো আমি ফেলও করতে পারি, পরীক্ষা আপনার নেওয়া উচিত। বাবলি হাসল। আলো ভরা বসার ঘরে লেমন ইয়েলো ফোম লেদারের সোফায় বসে থাকা বাবলিকে সত্যি ভীষণ সুন্দর দেখাচ্ছিল। বাবলি বলল, আর আমায়ও পরীক্ষায় বসতে হবে তো? অভি মুখ তুলল, বলল, হয়তো আপনি পরীক্ষায় না বসেই পাশ করে গেছেন। বাবলি বলল, না, তা কেন হবে? সেটা ঠিক নয়। কোনো সময়ই কোনো অনুযোগ যেন না থাকে, কোনো ভুল বুঝাবুঝি যেন না থাকে। আমি পরীক্ষায় বসতে চাই, আপনারই মতো। অভি বিয়ারের মাগে এক চুমুক দিয়ে বলল, বেশ তো, তাই হবে। দুজনেই পরীক্ষার্থী এবং দুজনেই পেপার সেটার। পরীক্ষাটা কেমন হবে তাই ভাবছি। কোনো রকম নেপোটিজম হবে না তো? বাবলি হেসে ফেলল, বলল, জানি না। তারপর কাকা এলেন চান করে, পাজামা পাঞ্জাবি পরে। এসেই বিয়ারের গ্লাসে এক বড় চুমুক লাগিয়ে বললেন, আয় বাবলি, আমরা দুজনে সেই গানটা গাই। অভি বলল অবাক গলায় বাবলির দিকে তাকিয়ে, আপনি গানও গান নাকি? বাবলি লজ্জা পেল, মাথা নাড়ালো, বলল, না না। তারপর কাকার দিকে মুখ ঘুরিয়ে বলল, কি হচ্ছে কাকু, তুমি এসেই আবার গণ্ডগোল শুরু করলে? কাকা গম্ভীর হবার ভান করে বললেন, হ্যাঁ, এখন তো আমিই যত গণ্ডগোলের গোড়া। আমাকেই এখন সমূলে উৎপাটন করার সময় হয়েছে তোমার। কাকার দিন ফুরিয়েছে। বাবলি কথা ঘোরাবার জন্য বলল, তুমি আর কাকিমা অফি থাকতে থাকতে একবার ঘুরে এসো না ইম্ফল। কাকা বললেন, কেন, আমার বন্ধুর ছোট ভাইয়ের ঘাড়ে উঠবো কেন? তোর মেসোমাসির অমন শক্ত ঘাড় থাকতে? উঠলে ওদের কাছেই উঠবো। যা কিপটে তোর মেসো, যাবো তো ভেবেছি কতবার, একবারও কি নেমন্তন্ন করলো? বাবলি বলল, কি খারাপ তুমি কাকু, কতবার মাসি ও মেসো লিখেছে তোমাকে, তুমি ভীষণ খারাপ লোক। কাকা আর এক ঢোক বিয়ার গিলে বললেন, এখন সব খারাপই লাগবে, কাকাকে ভালো লাগার দিন তো ফুরিয়ে গেছে। কি বল বাবলি? একটু পর কাকিমা এসে বসলেন। অভিকে বললেন, যখন খেতে ইচ্ছে করবে তার 15 মিনিট আগে বলবে অভি, আমি আর বাবলি সব ঠিকঠাক করব, কেমন? অভি বলল, আচ্ছা। তারপর অনেক গল্পগুজব হলো। ইম্ফলের গল্প, কোহিমার গল্প, কোহিমা থেকে ডিমাপুর যাওয়ার পথে ওদের সেই নাগা কাঠুরের কুড়েতে রাত কাটাবার গল্প। গল্পে গল্পে অনেক রাত হলো। একসময় কাকিমা উঠে গেলেন। বাবলিও গেল কাকিমাকে সাহায্য করতে। তারপর খেতে বসলো ওরা সকলেই। খেতে বসে অভি বলল, বাহ, ফুলকে সাজিয়েছে বৌদি, ভীষণ সুন্দর সাজানো হয়েছে কিন্তু। আপনি? বৌদি বললেন, আমি নই, বাবলি। বাবলি? অভি ভাবল। বাবলি মনে মনে খুশি হলো। ও ভালো ফুল সাজায় এ কথাও জানে। সে জানার কোনো নতুনত্ব নেই, কিন্তু বেশিরভাগ পুরুষদের চোখে এসব পড়ে না। তাদের বেশিরভাগই জানে না কি করে মেয়েদের এবং মেয়েদের নিজস্ব মেয়েলি গুণ স্বীকার করতে হয়। বাবলির ভেবে ভালো লাগলো যে অভি অন্য 10 জন ছেলের মতো নয়। গল্পগুজব করতে করতে ওরা সকলে একসঙ্গে বসে খেলো। খাওয়া শেষ হতে প্রায় 11টা বাজল। অভি খাওয়া শেষ করে বলে উঠল, এবার কিন্তু আমাকে উঠতে হবে। তারপর কাকার দিকে ফিরে বলল, নিমেশদা, ফোনে আমাকে একটা ট্যাক্সি ডেকে দেবেন? কাকা ধমকে উঠে বললেন, তোমার কি ব্যাপার বলো তো? তুমি কি আমার চাকরিটা খাবে? বাড়িতে গাড়ি থাকতে তোমাকে যদি এখন ট্যাক্সি করে যেতে দিই, তাহলে বাবলি কি আমাকে আস্ত রাখবে? তারপরই কাকা গাড়ির চাবিটা দিয়ে বাবলিকে বললেন, এবার যা, অতিথির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিস, এখন তার পাপস্খলন করতে যা। অভিকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। বাবলি বলল, আমি কেন, তুমিই যাও। কাকা বললেন, ও তো প্রায় খায়নি কিছুই, কিন্তু আমি 2.5 বোতল বিয়ার, তার ওপর গান্ডে পিণ্ডে খাওয়া, আমি এখন কোথাও নড়ছি না। বলেই চারধার দেখে নিয়ে যখন দেখলেন কাকিমা রান্নাঘরে, তখন নির্ভয়ে বললেন, আমি এখন আমার বউকে জড়িয়ে ধরে ঘুমোবো বাবা, তোমাদের যেখানে যাওয়ার যাও। বাবলি গ্যারেজ থেকে যখন কাকার সাদা রঙা ফিয়াট গাড়িটা বার করলো, তখন 11টা বেজে 15। বাবলি বেশ জোরে গাড়ি চালাচ্ছিল। দিল্লিতে রাত 11টা অনেক রাত।
দিল্লি কলকাতার মতো নয়, এখানে সকলেই সকাল সকাল খেয়ে শুয়ে পড়ে। এক জায়গা থেকে অন্য জায়গায় এত দূর যে বড় কেউ একটা রাতে বেরোয় না। হু হু করে হাওয়া লাগছিল চোখে মুখে। বিয়ার এবং খাওয়া দাওয়ার পর অভির ঘুম ঘুম পাচ্ছিল। কোন পথ দিয়ে বাবলি যাচ্ছিল অভি জানে না। পথটার দুধারে বড় বড় গাছ, সুন্দর দেখাচ্ছে রাস্তাটা। মার্কারি ভেপারের ল্যাম্পগুলোতে ভীষণ মোহময় স্বপ্নময় লাগছে। হঠাৎ অভি বলল, গাড়িটা থামান তো বাদিকে। বাবলি বলল, কেন, কি হবে? অভি যেন আদেশের সুরে বলল, থামাতে বলছি, থামান। বাবলি এই স্বরে অভ্যস্ত ছিল না। অভি যে ওকে আদেশ করতে পারে বাবলি ভাবতে পারেনি। কিন্তু বাবলির খুব ভালো লাগলো। বাবলিকে ছোটবেলা থেকে কেউ কখনো আদেশ করেনি। কারো আদেশ মানার মধ্যে যে এত আনন্দ তা ওর জানা ছিল না। ও যে কারোর আদেশ বিনা প্রতিবাদে মানতে পারে এই কথাও নিজে জানত না। বাবলি গাড়িটা থামালো বাদিক ঘেঁষে। গাড়ি থামিয়ে বলল, থামিয়েছি। অভি বলল, গাড়ি বন্ধ করে দাও। বাবলির হঠাৎ মনে হলো, অভির কি হলো, নেশা হয়নি তো? বাবলিকে বিনা ভূমিকায় এমন তুমি বলে সম্বোধন করছে কেন? কথা না বলে বাবলি বলল, করেছি, বন্ধ করেছি। অভি কোনো কথা না বলে বাবলির দিকে সরে এলো। সরে এসে দুহাতে বাবলির মুখটা ধরে ওর চোখে চুমু খেলো। বাবলি বাধা দিল না, মানা করল না। বাবলির সমস্ত শরীর এক আশ্চর্য আবেশে অবশ হয়ে এলো। অভি তারপর দুহাত দিয়ে বাবলিকে জড়িয়ে ধরল। বাবলির ঠোঁটকে নিজের ঠোঁটের মধ্যে নিয়ে একেবারে শুষে নিল, শুষে নিতে লাগলো। বাবলির হাত আলগা হয়ে গেল স্টিয়ারিং থেকে। কখন যে ও তা করলো তাও কিছুই জানে না। বাবলির অজান্তে বাবলির হাত দুটো অভির গলা জড়িয়ে ধরল। বাবলি তা সজ্ঞানে করল না। বাবলির মস্তিষ্কের কোষে কোষে অজ্ঞাত আদেশ বাজল নীরব স্বরে। বাবলি তার দুটো লতানো হাতে তার নরম শরীরের সব সুগন্ধ, সব স্নিগ্ধতা, সব নম্রতা এই প্রথম জীবনে, এই প্রথম একজন পুরুষের সবল কঠিন বুকে সঁপে দিয়ে নিজের ঠোঁটের সব স্বাদ মিষ্টত্ব একজন পুরুষের সিগারেট গন্ধ ভরা রুক্ষ ঠোঁটে সমর্পণ করে নিজে ধন্য হলো। কতক্ষণ ওরা এভাবে ছিল ওরা জানে না। দূর থেকে পেছন দিয়ে একটা গাড়ি আসছিল। তার হেডলাইটের আলোর বৃত্ত দুটি বাবলির গাড়ির আয়নার মধ্যে দুটি ছোট বিন্দু থেকে ধীরে ধীরে বড় হতে লাগলো। পেছনের গাড়ির আলোটা দ্রুত বড় হচ্ছিল, দ্রুত কাছে এগিয়ে আসছিল, এবার চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। অভি বাবলির বুকের ভাঁজে মুখ রেখে বিড়বিড় করে বলল, ইম্ফলে আসবে তো? বাবলি যেন ঘুমের মধ্যেই ঘোরের মধ্যেই বলল, আসবো, আসবো, তুমি দেখো, ঠিক আসবো। তারপর ওরা সরে গেল। বাবলি গাড়ি স্টার্ট করলো। এমন সময় পেছনের গাড়িটা ওদের ওভারটেক করেই ওদের একেবারে সামনে ব্রেক কষে দাঁড়ালো। হঠাৎ ওরা অবাক হয়ে দেখল বাবলির কাকা এবং অভির নিমেষদা ট্যাক্সি থেকে নামলেন। তারপর পান চিবোতে চিবোতে ওদের গাড়ির দিকে এগিয়ে এলেন। তারপর ঝুঁকে পড়ে অভির দিকে জানালা দিয়ে মুখ ঢুকিয়ে অভির কাঁধে চাপড় মেরে বললেন, শাব্বাস ছোকরা, তুমি তো রীতিমতো ফার্স্ট ওয়ার্কার হে। তারপরই বাবলিকে বললেন, এতদিনে তুই গাড়ি চালাতে শিখেছিস, খুব খুশি হলাম। অভি গাড়ির দরজা খুলে দিতে যাচ্ছিল পেছনের। নিমেষদা বললেন, পাগল, আমি কি অমন বেরসিক? তোমাদের কাকিমা বললেন দিল্লিতে মেয়েরা আজকাল খুব আনসেফ। তুমি ট্যাক্সি নিয়ে যাও, ফেরার সময় বাবলিকে সঙ্গে করে ফিরো। একা একা রাতে ওর এতখানি পথ আসা ঠিক হবে না, বুঝলি বাবলি? তোর কাকিমা বুঝতে পারিনি যে বিপদ ছিল যাওয়ার পথেই, ফেরার পথে না। অভি আবার বলল, নিমেষদা আসুন না, উঠে আসুন। কাকা বললেন, আমি আগে পাইলটিং করে যাচ্ছি। তোমাদের বাড়ির নিচের পানের দোকানে মুশকিপাতি জর্দা দিয়ে দুটো মঘাই পান খাবো। তোমরা আস্তে আস্তে এসো, তাড়া নেই। টেক ইউর ওন টাইম, দ্য নাইট ইজ ভেরি ইয়াং। ট্যাক্সি এগিয়ে যেতেই বাবলি চাপা হাসি হাসলো, বলল, কাকুটা এত অসভ্য না?
বাবলি কথা শেষ করতে পারল না। বাবলির মুখ বন্ধ করে দিয়ে অভি চুমু খেলো। বাবলি আনন্দে নতুন অস্বস্তিতে ছটফট করে উঠল। বলল, আর না, এখন আর না, প্লিজ এখন আর না অভি, এখন আর না। অভি ওকে ছেড়ে দিয়ে বলল, বলো ইম্ফলে আসবে তো? বাবলি অভির বুকে মুখ রেখে বলল, আসবো আসবো, তুমি দেখো ঠিক আসবো, আসি কিনা দেখো। শেষ করলাম আজকে বুদ্ধদেব গুহর একটি বিখ্যাত উপন্যাস বাবলি। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটাকে একটা লাইক করে পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করবেন। চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের কমেন্ট আমার কাছে পাথেয়। এই চ্যানেলে আরও অনেক লেখক লেখিকাদের গল্প উপন্যাস আমি পাঠ করেছি, আপনারা চাইলে তা প্লেলিস্ট থেকে গিয়ে শুনে নিতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।